সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক H.M. আল আমিন। আল আমিন ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। রূপসী বাংলা টিভিকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে প্রথমেই কথা বলতে চাচ্ছি, মানে বাংলাদেশের তথা রাজনৈতিক অঙ্গনে বেশ যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, যাকে নিয়ে দোয়া মোনাজাত হচ্ছে, সেই ব্যক্তি বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার সুস্থতা কামনায় বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখন তাকে কি বিদেশে নেওয়া হবে চিকিৎসার জন্য? আরেকটি বিষয় সেটি হচ্ছে উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে মানে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএসএফ এবং পিএজিআর তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে আবার। দেখেন, বাংলাদেশ এবং খালেদা জিয়া এক এবং অভিন্ন। তো আপনারা জানেন, এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সামনে থেকে তিনি আপসীর নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বের কারণে এদেশের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। সেখানে তিনি যখন আন্দোলন শুরু করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনটা যখন শুরু হয়েছে, তখন কিন্তু তিনি একজন গৃহিণী থেকে রাজনীতিতে সবেমাত্র প্রবেশ করেছেন, এবং রাজনীতিতে প্রবেশ করার পরেই তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি জনপ্রিয়তা অর্জন করেছেন। এই জনপ্রিয়তা অর্জন করার মূল কারণ হচ্ছে তিনি আপোষহীন এবং বাংলাদেশের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তিনি বারবার এই জিয়া পরিবার এবং খালেদা জিয়া তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটিয়েছেন। এরপরে আপনি বলেছেন যে আজকে তাদের জন্য উপদেষ্টা নিরাপত্তার বিষয়। দেখেন, বাংলাদেশ যেহেতু আমরা ভৌগোলিক কারণে একটি বড় একটি পরাশক্তি দেশের পাশের রাষ্ট্র আমরা অবস্থান করছি, সেখানে আমাদের নিরাপত্তা সবসময়ের জন্যই একটু ঝুঁকিতে থাকে। সে কারণে বেগম খালেদা জিয়ার মতো একজন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপনি জানেন যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই নির্বাচনগুলোতে কিন্তু এই খালেদা জিয়া প্রত্যেকটি নির্বাচনে তিনি যখন 5টি আসনে দাঁড়িয়েছেন, তখন কিন্তু তিনি 5টি আসনেই জয়লাভ করেছেন, এবং এরপরে 3টি আসন তার জীবনে নিজের ব্যক্তিগত যে নির্বাচনের যে বিষয়টা, সেখানে তিনি কোনোদিন পরাজিত হননি। তো তিনি সবচেয়ে জনপ্রিয় লোক, জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের এখন অভিভাবক, তার নিরাপত্তা দেয়াটা স্বাভাবিক। এখানে কোনো ধরনের আইনের বিষয়টাও চেয়েও মানবিক বিষয়, এবং সে যে বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেটাই এখানে বিবেচ্য বিষয় হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে, বাংলাদেশে পথে ঘাটে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় একটি কৌতূহল রয়েছে যে তারেক রহমান হয়তোবা আজ কালকের মধ্যেই বাংলাদেশে আসবে, এরকম একটি কৌতূহল রয়েছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমেও আমরা শুনতে পাচ্ছি। এ ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করেন। দেখেন, এই বিষয়টি তো আসলে আশা না আশা, এটার ভিতরে অনেক কিছু নির্ভর করে। এখন এখানে তিনি কি কি প্রক্রিয়ায় আসবেন, এবং সেখানে কি তাকে কিভাবে সরকার অথবা বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয় এখানে রয়েছে, কিন্তু তার তো মনটা এখন বাংলাদেশেই পড়ে আছে। তিনি ইতিমধ্যে তার ফেসবুক তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন। তবে জাতি প্রত্যাশা করে, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে তিনি এই বাংলাদেশের মাটিতে আসবেন, এবং তার মায়ের যে এখন যেই অবস্থা, সেখানে তিনি তার কাছে থাকবেন, এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা,
সেটা হচ্ছে বাংলাদেশের মাটিতে তারেক রহমান আসবেন, এসে বাংলাদেশের মানুষের হাল ধরবেন, এটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এনসিপি তে জায়গা হচ্ছে না আসিফ মাহমুদ, এবং তিনি হয়তোবা পদত্যাগ করতে পারছেন, যাচ্ছেন, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে যদি কিছু আলোকপাত করেন। দেখেন, এই দলটি কিন্তু গঠিত হয়েছে 5ই আগস্টের যে পট পরিবর্তনের পরে তারা একটি রাজনৈতিক দল করেছে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, যে বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশে এই ধরনের গণতান্ত্রিক বিপ্লব হয়েছে। গণতন্ত্রের জন্য ছাত্র জনতা তারা আন্দোলন সংগ্রাম করে আবার তারা কিন্তু পড়ার টেবিলে চলে গিয়েছে। কিন্তু বাংলাদেশে আপনি শ্রীলঙ্কায় দেখেছেন, বিভিন্ন দেশে দেখেছেন যে আন্দোলন ঠিকই হয়েছে, এরপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা বিভিন্ন ভাবে যেভাবে একটা রাষ্ট্রকে পুনর্গঠন করা যায়, তারা কিন্তু রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন বা তাদের ইলেকশনের মাধ্যমে তারা একটি সরকার গঠন করেন। কিন্তু আমাদের দেশে আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনও দেখেছি, তখন কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন। এই আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এরাই কিন্তু এদের সাথে হাবিবুর রহমান হাবিব, যারা এখন বিএনপিতে রয়েছেন, এরা নেতৃত্ব দিয়ে তখন স্বৈরাচার পতন ঘটিয়েছে। তারা কিন্তু সরকারে যাননি। কিন্তু মজার ব্যাপার হলো, তারা সরকারেও রয়েছে, আবার সরকারে থেকে কিংস পার্টির মতোই তারা এই পার্টিটি গঠন করেছে। গঠন করার পরে তারা কিন্তু তাদের যে প্রত্যাশা জাতির, সেটা কিন্তু তারা পূরণ করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তাদের পিএস নারী গঠিত অনেক বিষয় কিন্তু তারা সমালোচনার সম্মুখীন হয়েছে। এবং আগামী নির্বাচনে তারা একারা নির্বাচন করবেন কিনা অথবা কোনো জোটে যাবেন কিনা, এ নিয়ে অনেক সমীকরণ কিন্তু এখন মাঠে রয়েছে। সে কারণে এই দলটির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল, কিন্তু তারা সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তো এখন এক এক উপদেষ্টা এক এক ধরনের কথা বলছেন, এবং সরি, এক এক উপদেষ্টা না, যারা এই ছাত্র উপদেষ্টা এক এক ধরনের কথা বলছেন। তো তাদের আহ, তাদের কি হবে, আসলে তারা নিজেরাই নিজেদেরকে আহ, এই সঠিক জায়গায় ধরে রাখতে পারছে না। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বর্তমানে যে সরকার পরিচালিত হচ্ছে 5ই আগস্টের পরে, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের বৈধতা নিয়ে আদালতে রিট বা সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং সে বিষয়ে আজকে আদালতে জানানো হয়েছে। তো এ ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। দেখেন, আমরা কিন্তু দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে এই আন্দোলনের পরে একটা বিপ্লবী সরকার হয় অথবা একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়। এই সরকারটি কিন্তু তখন সংবিধান অনুযায়ী হয় না। সংবিধান তখন স্থগিত থাকে, এবং আহ, তখন দেখা যাচ্ছে যে তারা রাষ্ট্র পরিচালনা করে, এরপরে একটি নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার আসে, তারা তাদের যেই কাজগুলোর বৈধতা দিয়ে দেয়। তো আপনারা দেখেছেন যে অন-11-এর সময় যে সরকারটি এসেছিল, সেই সরকারটি তো বৈধ ছিল না সংবিধান অনুযায়ী, কিন্তু জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের জনগণ যেই ম্যান্ডেট দিয়েছে, দেশের জনগণ মনে করেছেন যে এখন একটি এই ফ্যাসিস্ট বলি বা অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে যেই সরকারটি আসে স্বল্প সময়ের জন্য, তারা জনগণের মাঝে একটি আস্থা বিশ্বাস তৈরি করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে, এরপরে একটি সরকার আসে, সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। তো আদালত বিভিন্ন সময় আপনি আদালতের শরণাপন্ন হতেই পারেন, কিন্তু আদালত সবকিছুর যে ঊর্ধ্বে তা কিন্তু নয়। সবকিছুর ঊর্ধ্বে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা কি, সেটাই কিন্তু মূল বিষয়। আপনি দেখেছেন যে কোঠা বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, এবং আদালত কিন্তু এই যে শেখ হাসিনার যে পতন, সেটা কিন্তু আদালতের মাধ্যমেই অনেকটা ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ আদালতে গিয়ে সবকিছুর সমাধান খুঁজলে তো আর হবে না। এখানে জনগণ কি চায় সেটাই বিবেচ্য বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করব যে জনগণের অভিপ্রায় একটা রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হবে, এবং আদালত সে বিষয়ে সুনির্দিষ্ট
পরামর্শ, সুনির্দিষ্ট আইন এবং রক্ষা করবে, এটা আমরা নিশ্চয়ই আশা করি। আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে যে প্রশ্নটি উঠেছে সেটির একটি সুষ্ঠু সমাধান আদালতের মাধ্যমে আমরা পাবো। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বরিশালের জামায়াত সহ ৮ দলের সমাবেশ চলছে। এ ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। আমি একটু পিছনের কোশ্চেনটায় আবার যাচ্ছি। আপনি ১৯৯১ সালে যে তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হয়েছিল, এটা কিন্তু সংবিধানে ছিল। পরবর্তী সময় পার্লামেন্ট এটাকে গ্রহণ করেছে। তো জনগণের যে প্রত্যাশা, জনগণ কি চায়, এর উপরে কিন্তু একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রের সকল কিছু নির্ধারণ হয় এবং হওয়া উচিত। তো আদালতকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে কোনো কিছু করলে এর আহ, সুফল কিন্তু জনগণ পায় না বা রাষ্ট্র পায় না। তো পরবর্তী প্রশ্ন আপনি যেটা বলেছেন যে ইসলামিক দলগুলো বিশেষ করে তারা জোটবদ্ধভাবে আগামী নির্বাচনটা করতে চাচ্ছে। তো তাদের এটি ধারাবাহিক প্রোগ্রামের একটি অংশ আজকে তারা বরিশালে করেছেন। আমার মনে হচ্ছে যে ইসলামিক দলগুলো যদি তারা একটি পূর্ণ শক্তি নিয়ে বিএনপির সাথে সাথে তারা কিন্তু একটি পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল হিসেবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, এবং আমি মনে করি এই চেষ্টা তাদের অব্যাহত রাখা উচিত। কারণ গণতন্ত্র বিকাশের জন্য শক্তিশালী বিরোধী দল যদি না হয়, তাহলে এটার ডেমোক্রেসির বিউটি হয় না। গণতন্ত্রের সৌন্দর্য, সৌন্দর্য থাকে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা। বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের ভুল ধরিয়ে দেয়া, সরকারের গঠনমূলক সমালোচনা করা। আপনি দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার রক্ষা করতে পারছেন কিনা, সেটা বিরোধী দল আপনাকে ভুলটা ধরিয়ে দিবে। এটাই বিরোধী দলের কাজ। আমি মনে করি আজকে তারা যে বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো করছে, এটা গণতন্ত্রের জন্য সুবাতাস। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটির রিপোর্ট আজ প্রধান উপদেষ্টার বরাবরে পেশ করা হয়েছে। এ ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। আমি যতটুকু জানি যে বিডিআর হত্যা মামলা, এটা আজকে যে রিপোর্টটি পেশ করা হয়েছে, সেখানে আহ, একটা অংশে বলা হয়েছে যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এটা হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে, অথবা তারা এর কার্যক্রমের সাথে ছিল। কিন্তু আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে পিলখানায় ১৫৪ জন চৌকুশ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, যেটা বিশ্বের ইতিহাসে এত সেনা কর্মকর্তা কোনোদিন যুদ্ধেও মারা যায় কোনো যুদ্ধে। তো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করেছে তৎকালীন সময়? তারা কি দায় এড়াতে পারে? আমাদের দেশের তখন আমরা দেখেছি যে সেখানকার ফজলিনুর তাপস এবং সেখানকার যে ওয়ার্ড কমিশনার ছিল তোরাবাদ, এবং উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং বিভিন্ন মন্ত্রীরা আসা যাওয়া করেছে। এবং দেখা যাচ্ছে তৎকালীন সময় যে বিডিআর প্রধান ছিলেন, তৌহিদ সম্ভবত তার নাম, তিনি তাকে ডেকে নিয়ে হোটেল শেরাটন থেকে নাস্তা করিয়েছেন। এই সময়টার ভিতরেই কিন্তু কিলিং করেছে। অর্থাৎ একটি ঠান্ডা মাথার খুন করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে। বিডিআর কে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে ধ্বংস করার একটি পায়তারা সরকার এবং পার্শ্ববর্তী রাষ্ট্র যৌথভাবে একটি যৌথ প্রযোজনায় তারা এটা করেছেন। এবং আজকে যেই রিপোর্ট দিয়েছেন, আমি মনে করি এই রিপোর্টটি জাতির কাছে সবকিছু তুলে ধরা উচিত। কারণ এই জাতি জানতে চায় যে তখন তারা কিসের ভিত্তিতে, কিসের এই যে তাদের যে সরকার ছিল, সেই সরকারটি কেন এই একটা পিলখানা রক্ষা করতে পারেনি, তাহলে রাষ্ট্রটা কিভাবে তারা রক্ষা করবে? তারা রাষ্ট্র রক্ষা করতে পারেনি, শেষমেশ তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
ধন্যবাদ আপনাকে। আমার সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচন কি আদৌ হবে? মানে এই বিষয়টি জনগণের অনেকেই, আমরা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বন্ধু-বান্ধব বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। মনের মধ্যে একটি সংশয় রয়েছে যে আদৌ কি নির্বাচন হবে? এ বিষয়ে যদি একটু কিছু চমৎকার বলেন। প্রশ্ন করেছেন। এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্র নিজেকে দাবি করতে চান তাহলে নির্বাচনের বিকল্প তো কিছু নেই। তো সেক্ষেত্রে আহ, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু পর্যাপ্ত সময় নিয়েছে এবং এই জাতি বিগত 17টি বছর বা 15টি বছর তারা কিন্তু ভোট দিতে পারে এবং নতুন প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারেন। আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে, আমিডামির নির্বাচন হয়েছে, তারপরে বিনা ভোটে 154 জন সেখানে নির্বাচিত হয়েছে। এর ফলে জাতি এখন উন্মুখ হয়ে আছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। এখন নির্বাচন হবে কি হবে না, না হওয়ার পক্ষে কারা আছেন? যারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং যারা 5ই আগস্টে পরাজিত শক্তি, তারা নির্বাচনটাকে করতে দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে একটি পার্লামেন্ট যেন না হয়, বাংলাদেশের গণতন্ত্র যেন ফিরে না আসে, বাংলাদেশে যেন একটি আহ, সব সময় একটি গন্ডগোল বা একটি আহ, অরাজক অস্বস্তিকর অরাজক পরিস্থিতি। অস্বস্তিকর পরিবেশ থাকে, তাহলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে। তো আমি মনে করি যে রোডম্যাপ দিয়েছেন, ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে। এই নির্বাচনটি হলে দেশে স্বস্তি, শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র, উন্নয়ন সকল কিছু ফিরে আসবে। আপনাকে একটু বলে রাখি, আজকে দেশি বিদেশি যে বিনিয়োগ একেবারে মুখ থুবড়ে আছে, এটা যদি নির্বাচনটা হয়ে যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যারা ক্ষমতায় আসে, জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আপনি যখনই একটা দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তখন কিন্তু এদেশে বিনিয়োগ হবে, বেকার সমস্যা দূর হবে। আজকে পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, নির্বাচন যদি না হয়, আজকে স্থানীয় সরকার নাই, সেখানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের অনেক বেশি আজকে প্রেসার নিতে হচ্ছে, সঠিকভাবে সেবা পাচ্ছে না জনগণ। তো আপনি এটা যদি না করেন, ওইটা করলেন না, স্থানীয় সরকার করলেন না, উপজেলা করলেন না, মানে সংসদ নির্বাচন করলেন, তাহলে দেশে একটা অজগরল, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এবং এর বেনিফিশিয়ারি হবে 5ই আগস্টে যারা পরাজিত শক্তি। আমি মনে করি যে নির্বাচনটা যথাসময় হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, দেশে গণতান্ত্রিক যাত্রা আবারও শুরু হবে। আমরাও আশা করি যে সঠিক সময়ে নির্বাচন হবে, এই প্রত্যাশা করছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।